ধীর গতিতে নামছে বানের পানি। দুর্গত এলাকায় খাবার ও সুপেয় পানির তীব্র সংকট। বন্যায় ফেনীতেই 17 জনের মৃত্যুর তথ্য স্থানীয় প্রশাসনের। সবাইকে মাইকিং করে বলছিল আমরা এখানে আসবেলায় আমরা আসছি, আসবার পরে আমাদের ছাত্র ভাইরা আমাদেরকে খাবার দিচ্ছে। চুলা টুলা টোকায় কোনো পাইতেছি না, ট্রিটমেন্ট পাইতেছি না, এখানে আশ্রয় নিছি, ছাত্ররা যা দেয় মানে এগুলো আমরা খাইতেছি। বন্যা কবলিত এলাকায় সাপ আতঙ্ক। ফেনী হাসপাতালে দংশনে আহত 38 রোগী ভর্তি। বাড়ছে পানিবাহিত রোগবালাইও। বুক সমান পানি ছিল, ওইখানে আমি গেছিলাম, আমাকে সাপে কামড়াইছে। মাগরিবের পরে বাড়ি যেতে রোডে পানির ভিতরে কামড় দিছে সাপে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ময়মনসিংহে জলাশয়ের 300 বিঘা জমি দখলের অভিযোগ। ক্যাডার বাহিনী আর মামলার ভয় দেখানো হতো কৃষকদের। সব কল জমি আমার আর ফসল করিয়া নিয়ে গেছে জোর করিয়া, কত জমি নাই। মাটি ফালাই হাসছি, টিং আনছে, ফিলার আনছে, ঘর খারা হারবো, পরে ঘর খারা হারা দিছে না, বলে এটা যাক বিহি কিনি একটা আমার জাল দলিল দিছে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা সোহার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছি বিস্তারিত খবরে। নতুনভাবে বৃষ্টি না হওয়ায় বন্যা কবলিত পূর্বাঞ্চলের 11 জেলায় ধীর গতিতে নামছে পানি। তবে মানুষের দুর্ভোগ কমেনি এখনো। লক্ষ্মীপুরে সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচে। পানি ধীর গতিতে নামায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে সময় লাগছে। এখনও 9.5 লাখ মানুষ পানিবন্দী। সবকটি উপজেলায় ঘরবাড়ি সড়কও তলিয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন তারা এখনও বাড়িতে ফিরতে পারেননি। তীব্র ত্রাণ সংকট দেখা দিয়েছে কুমিল্লার বন্যা দুর্গত এলাকায়। এই জেলার 14 উপজেলার সবকটি কমবেশি পানিবন্দী। সবচেয়ে খারাপ অবস্থা লাকসাম ও মনোহরগঞ্জে। নতুন উপদ্রুত এলাকাগুলোয় ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে স্বেচ্ছাসেবীরা। প্রায় 500 আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে 50,000-এর বেশি মানুষ। নোয়াখালীর দুর্গত এলাকা থেকে খুব ধীরে কমছে বন্যার পানি। আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ ফিরতে পারছে না বসত ভিটায়। ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন ইউনিয়ন। বন্যার পানি কমতে থাকায় স্বেচ্ছাসেবীরা পৌঁছাতে পারছেন না দুর্গম এলাকায়। গতি ফিরেছে ত্রাণ বিতরণে। দীর্ঘদিন শুকনো খাবার খেয়ে অতিষ্ঠ বানভাসীরা। বিশুদ্ধ পানিরও তীব্র সংকট। সবাইকে মাইকিং করে বলছিল আমরা এখানে আসবেলায় আমরা আসছি, আসবার পরে আমাদের ছাত্র ভাইরা আমাদেরকে খাবার দিচ্ছে। পরিস্থিতি অনেক বাড়িঘর ডুবে গেছে, সব আশ্রয় কেন্দ্রের মধ্যে আছে বর্তমানে। এখন আসার কোনো খবর নাই, ছেলেমেয়ে অনেক কষ্ট করতে আছে। চুলা টুলা টোকায় কোনো পাইতেছি না, ট্রিটমেন্ট পাইতেছি না, এখানে আশ্রয় নিছি, ছাত্ররা যা দেয় মানে এগুলো আমরা খাইতেছি। ফেনীতে বন্যাজনিত কারণে এখন পর্যন্ত 17 জনের প্রাণহানির তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। সদর, সোনাগাজী ও দাগনভূঞায় উপজেলার কিছু ইউনিয়ন এখনও নিমজ্জিত। জেলায় 6 লাখ মানুষ পানিবন্দী। এখনও অনেকেই আশ্রয় কেন্দ্রে। গ্রামের বাজারগুলোয় নিত্যপণ্য না থাকায় খাদ্য সংকটে বাসিন্দারা। যারা আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন তারা মেরামতে পার করছেন ব্যস্ত সময়। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বন্যা পরিস্থিতি সম্পর্কে আরও জানাতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মীদের সাথে। প্রথমে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, আমাদের জানাবেন যে আপনি যে এলাকায় আছেন সেখানে কি পানি কিছুটা কমেছে কিনা, এবং সেখানে যে প্রত্যন্ত আরও এলাকা আছে সেই এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে কিনা, যাতায়াত ব্যবস্থা কি একটু স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন। খানিকটা উন্নতি হচ্ছে পরিস্থিতির। এটি হচ্ছে দাগনভূঞার দিলপুর এলাকা, যেখানে আশপাশে এখনো পানি, সড়কে পানি, সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ এখনো আশ্রয় কেন্দ্রেই থাকতে হচ্ছে এবং কোনো বসত ভিটেই আসলে এখনো বসবাসের উপযোগী হয়নি। ফেনীর যে ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী, ফেনী সদর, যেই এলাকাগুলো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে পানি যখন নামতে শুরু করেছে তখন সেই পানিগুলো নামতে নামতে এসে এই দাগনভূঞা এলাকায় এসে পৌঁছেছে বা দাগনভূঞা
হয়ে তলিয়ে গেছে। সো আর যেই বিষয়গুলো আসলে জানার প্রয়োজন খুব বেশি সেটি হচ্ছে শুরুর দিকে যেমন আমরা বলেছিলাম যে কোনো ধরনের নৌকা স্পিডবোট না থাকার কারণে প্রান্তিক পর্যায়ে আসলে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না, তখন ব্যাপক পরিমাণে নৌকো স্পিডবোট সেগুলো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তরফ থেকে যেমনটি এসেছে সাধারণ মানুষ উদ্যোগেও এসেছে। কিন্তু এখন যখন পানি নামতে শুরু করেছে তখন আর নৌকো স্পিডবোট আসলে চলছে না, কিন্তু কোমর সমান পানি হাঁটু সমান পানি সেসব ডিঙিয়ে তো ত্রাণ পৌঁছাতে হবে। সোহার সেই জায়গাটাই এখন সবচেয়ে বেশি চাহিদা হয়ে দেখা দিয়েছে। পাওয়ার টিলার, ইঞ্জিন চালিত বড় যে কোনো যান, ট্রাক, এই ধরনের যানবাহন এবং সেগুলোর মধ্য দিয়ে বা সেসবের সঙ্গেই আসলে মূলত সাধারণ মানুষের কাছে বা প্রান্তিক পর্যায়ের বন্যা দুর্গত মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব। আমরা এখন যাত্রা করেছিলাম আসলে ফেনী থেকে, সিলোনিয়া থেকে শুরু করে সেটি ফেনী সদর উপজেলা ঘুরে আবার দাগনভূঞার একেবারে প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনীর একটি ত্রাণবাহী ট্রাকে করে আমরা আস্তে আস্তে দেখছিলাম মানুষের ত্রাণের এক ধরনের চাহিদা ব্যাপক পরিমাণে। কিন্তু যেই মানুষগুলো পথের ধারে নিয়মিতভাবেই গত কয়েকদিন ধরে ত্রাণ পাচ্ছিলেন তাদেরও চাহিদাটা কিন্তু স্পষ্ট, এবং অন্যদিকে প্রান্তিক পর্যায়ে তো ত্রাণ পৌঁছয়নি। সেই জায়গাটায় এখন সেনাবাহিনীর তরফ থেকে যেমন স্থানীয় প্রশাসনের সঙ্গে, স্থানীয় সংগঠন যারা তাদের সঙ্গে যোগাযোগ করছে, ব্যক্তি উদ্যোগে যারা তাদের সঙ্গে যোগাযোগ করছে, তাদের সহায়তায় একেবারে প্রান্তিক পর্যায়ে বন্যা দুর্গত মানুষগুলোর কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ, এবং সেই জায়গাটায় এখনও চাহিদা অব্যাহত। এবং পাওয়ার টিলার, ড্রাইভার, ডিজেল সেসবের সংকুলন যদি করা সম্ভব হয় তাহলে বোধহয় পর্যাপ্ত যে ত্রাণ রয়েছে সেসব পরিবেশন করা, ডিস্ট্রিবিউশন করা, একেবারে সাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সেসব সম্ভব হবে। যে কোনো প্রকার স্বেচ্ছাসেবী সংগঠন তরফ থেকে কিংবা যে কোনো প্রকার বাহিনীর পক্ষ থেকেও সেসব সাধারণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এখনো কিন্তু ত্রাণের প্রচুর সংকট। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। একটু লক্ষ্মীপুরে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আনিস কবির। আনিস, আপনার কাছে জানতে চাই যে আপনি যে এলাকায় আছেন সেখানে কি পানি কিছুটা কমছে কিনা, এবং পানি কমলে যেটা হয় যে একটু যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হবে, ত্রাণগুলো ঠিকমতো পৌঁছানোর পথটা একটু সহজ হবে, সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সোহার, আসলে আমি বর্তমানে সদর উপজেলার দিগুলি ইউনিয়নে আছি। আমি এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি যে পানি যে এখনও ধীরগতি, যা একবারে খুবই ধীরগতিতে পানি নামা শুরু করছে, যার কারণে মানুষের ঘর বাড়ি কিন্তু অনেকে এখনও ডুবে আছে, এবং এখানে যারা ছিলেন তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে সবাই চলে গেছেন। আশ্রয়কেন্দ্রে গিয়ে অনেকে সেখানে কিন্তু খাদ্য সহায়তা যেটি আছে সেটি কিন্তু তারা পাচ্ছেন বলে তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যারা এই যে বিভিন্ন যে ইউনিয়নগুলো রয়েছে সকল ইউনিয়নে কিন্তু এবং প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে, এই গ্রাম অঞ্চলে কিন্তু আসলে এই ঘর বাড়িগুলো এভাবে ঢুকে সবাই কিন্তু আশ্রয়কেন্দ্রে বসবাস করতে গেছেন। আশ্রয়কেন্দ্রে বসবাস করতে গিয়ে তারা সেখানে কিন্তু মোটামুটি ভালো অবস্থায় আছেন বলে আমরা জানতে পেরেছি। তবে স্থানীয়ভাবে এখন পর্যন্ত যেটি যে পানির যে দীর্ঘতি নামার কারণটা কি সেটি আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, এবং জেলা প্রশাসন বলছেন যে পানিগুলো নামার জন্য একমাত্র খালটি, একটি মাত্র খাল ব্রহ্মত খালি, সেই খালটির কারণে এখন পানিগুলোর গতিটা খুবই কম, যার কারণে পানিটি নামতে খুব দ্রুত হচ্ছে। তবে স্থানীয়ভাবে যারা আছেন তারা বলছেন যে এই খালটি দ্রুত সংস্কার করে এবং পানি নামার জন্য দ্রুত ব্যবস্থা করার জন্য তারা জানিয়েছেন। তবে দুর্গম এলাকায় এখন পর্যন্ত যাতায়াত ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবে সম্ভব নয়, কারণ এখানে স্থানীয়ভাবে যারা আছেন স্বেচ্ছাসেবী সংগঠন বা অন্যান্য সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু নৌকা দিয়ে বা বিভিন্ন পায়ে হেঁটে এই দুর্গম এলাকাগুলো গিয়ে তাদেরকে সেই দুর্গম এলাকায় গিয়ে সে ত্রাণ পৌঁছানোর জন্য চেষ্টা করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। তবে এই দুর্গম এলাকায় দুর্ভোগ মানুষের যদি পানি যেভাবে দুর্গতিতে নামা শুরু করছে, এই দুর্গতিতে নামতে গেলে মানুষের দুর্ভোগ আরও বাড়তে থাকবে বলে আমরা দেখতে পাচ্ছি। সোহা, আনিস, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। নোয়াখালী যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। মোতাসিম, এখন আমাদেরকে সবশেষ তথ্য দিবেন যে পানি কিছুটা কমেছে কিনা, এবং যেসব এলাকার পরিস্থিতি সব থেকে বেশি খারাপ, এখনো পানি কমেনি এবং এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি, সেখানে ত্রাণ পাঠানোর জন্য কর্তৃপক্ষ আসলে কি ব্যবস্থা নিচ্ছে? আসলে পানি খুব ধীর গতিতে কমছে। আসলে দেখা গিয়েছে যে আসলে বৃষ্টি হলে পানি বাড়ে, বৃষ্টি না হলে পানি কমে। তো আসলে গতকাল এবং আজ বৃষ্টি হয়নি, সে কারণে পানি নামছে। তবে নামার পরিমাণটা যদি আপনাকে বলি যে প্রতিদিন 1 ইঞ্চি করে কমছে। তো আসলে এইভাবে যদি কমতে থাকে তাহলে নোয়াখালীতে যে পরিমাণ পানি, অর্থাৎ মূল সড়কের উপর আপনি দেখতে পাচ্ছেন যে এখন হাঁটু পরিমাণে, এবং গ্রামীণ যে সড়ক সেখানে কোমর সমান পানি, বা মানুষের ঘর বাড়িতে আসলে এখনও কোমর সমান পানি রয়ে গেছে। তো আসলে
যে ধীরগতিতে পানি নামছে এইভাবে যদি নামতে থাকে তাহলে এখানকার মানুষ দুর্ভোগ থেকে আসলে অনেক দিন লেগে যাবে পানিগুলো নামতে। এছাড়া আপনি যেটা ত্রাণের কথা বলছিলেন যে আসলে এখন সড়কের উপর যে পরিমাণ পানি আসলে অত্যন্ত গ্রামাঞ্চলে আসলে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এছাড়া আমরা যেটি দেখেছি যে প্রথম দিকে নোয়াখালীর স্থানীয় লোকজন বা স্থানীয় বিভিন্ন দল বা গোষ্ঠী বা ব্যক্তিগতভাবে যে ত্রাণ সরবরাহ করা হয়েছিল কিন্তু আসলে বা জেলার বাইরে থেকে ত্রাণ এসেছিল, কিন্তু আসলে গত 2-1 দিন থেকে আমরা দেখছি যে ত্রাণ জেলাতে আসার পরিমাণটা অনেকটা কমে গিয়েছে বা আসলে যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছে তারা গত কয়েকদিন থেকে শুকনো খাবার খেয়ে আসলে তারা অতিষ্ঠ। তারা আসলে চাচ্ছেন যে একটু এই শুকনো খাবারের গণ্ডি থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন, তারা রান্না করা খাবার খেতে চাচ্ছেন। এছাড়া আসলে যে নোয়াখালীতে এখন আবহাওয়ার যে পূর্বাভাস বলা হচ্ছে যে আরও 2-1 দিন পানি বাড়বে, তো আসলে সেটা নিয়ে নোয়াখালীর মানুষ এখনও আসলে একটু দুশ্চিন্তায় আছে যে যদি আবারও বৃষ্টি হয় তাহলে তারা যে এখনও যে আশ্রয়কেন্দ্রে রয়ে গেছেন আসলে তারা তাদের বাড়ির ফেরার সেই সময়টা আসলে দীর্ঘায়িত হবে। সবুজ জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। যেতে চাই কুমিল্লায়, সেখানে আছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, আপনার কাছে জানতে চাই যে পানি তো ধীরে ধীরে কমছে, তবে পানি যত কমছে ক্ষত চিহ্নগুলো কিন্তু স্পষ্ট হয়ে উঠছে, ক্ষয়ক্ষতি সব। সেক্ষেত্রে যে পানিবাহিত রোগ বাড়ছে, একই সাথে সাপের একটা উপদ্রব দেখা দিয়েছে, সব মিলে আপনার এলাকার সার্বিক পরিস্থিতি কেমন আমাদেরকে বিস্তারিত জানান। সোহার, আপনি যেমনটি বলছিলেন আসলে পানি কমার সঙ্গে সঙ্গে যে ধ্বংসযজ্ঞ হয়েছে গত কয়েকদিনে সেটি কিন্তু চিহ্নিত হচ্ছে ধীরে ধীরে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু যে বাড়িটি রয়েছে, গত 5 দিন আগেও কিন্তু এই পানি কিন্তু টিনের চালা ছুঁই ছুঁই অবস্থানে ছিল। এখানে কিন্তু ঘরের যে তাদের যে আসবাবপত্র থেকে শুরু করে বৈদ্যুতিক মিটার পর্যন্ত কিন্তু আসলে সবগুলি পানির নিচে ছিল। ফলে এই এলাকার মানুষ কিন্তু প্রতিটি এলাকার মানুষই কিন্তু আসলে চরম দুর্ভোগের মধ্যে পোহাতে হচ্ছে। এর মধ্যে তাদের মধ্যে যুক্ত হয়েছে সাপ আতঙ্ক। এখন কিন্তু পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাপের উপদ্রব বেড়েছে, ফলে তারা কিন্তু একটি আতঙ্ক নিয়েই তাদের যে কাজকর্ম করছেন এবং সন্ধ্যার পরে যে তাদের ঘরে অবস্থান করবেন সেই অবস্থাটুকুও নাই, কারণ বিদ্যুৎ কিন্তু বন্ধ রয়েছে গত কয়েকদিন যাবত। তো সব মিলে কুমিল্লার যে বন্যাপ্রবণ এলাকাগুলো আসলে পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের কষ্টটাও আরো বৃদ্ধি পাচ্ছে। ফলে এখন তারা চাচ্ছেন আসলে সরকারি সহায়তা যত দ্রুত তাদের পুনর্বাসনের কাজে আসে সেটি যাতে করা হয়। সোহার। খোকন, ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দিয়ে যুক্ত থাকার জন্য। বানভাসীদের নতুন আতঙ্ক সাপ। এরই মধ্যে সাপের দংশন নিয়ে ফেনীতে 38 জন হাসপাতালে ভর্তি। পাশাপাশি বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাই। ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নের রাফি গেল মঙ্গলবার দিনভর পানিবন্দী ঘরে ছিলেন। বিকেলে সাপের কামড় খেয়ে ভর্তি হন হাসপাতালে। একই অবস্থা সোনাগাজীর রাজাপুর গ্রামের শাহাদাত হোসেনের। আমি ঘরে ছিলাম, বুক সমান পানি ছিল, ওইখানে আমি গেছিলাম, আমাকে সাপে কামড়াইছে। মাগরিবের পরে বাড়ি যেতে রোডে ফানের ভিতরে কামড় দিছে সাপে। জমিনে গেছি আর সাপে কামড়াইছে। কি সাপ দেখি না ওইটা। বানভাসী এলাকায় বাড়ছে সাপের উপদ্রব, বাড়ছে আতঙ্ক। ফেনী জেনারেল হাসপাতালের হিসাবে বুধবার পর্যন্ত গেল 6 দিনে 38 জন সাপের ছোবল খেয়েছেন। প্রায় 355 জন রোগী বিভিন্ন সেবা নিয়ে আমাদের এখান থেকে জরুরি বিভাগ থেকে সেবা নিয়ে চলে গেছে। এই সেবাগুলোর মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু আবার 20 জন রোগী আছে যারা সাপে কাটা রোগী। দুর্গত এলাকায় পাল্লা দিয়েছে ডায়রিয়া সহ নানা ধরনের রোগবালাইও। আমি আছি এই মুহূর্তে ফেনীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সামনে। এখানে এখন থেকে 1 ঘন্টা আগে রোগী ছিল 56 জন, আর এখন হয়েছে 76 জন। প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে রোগী। এদের বেশিরভাগই হচ্ছে শিশু। এই বাচ্চা ডায়রিয়া, এই জন্য এখানে নিয়ে আসছি আর কি। কালকে থেকেই হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়েছে। এখানে আসছি, স্যালাইন দিছি, এখন বসার কোনো অবস্থা নাই, ওই জন্য বাচ্চা নিয়ে বাইরে আসছি। চিকিৎসকরা বলছেন দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে নানা ধরনের রোগবালাই। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ অনেক বেশি। এর মধ্যে যেসব রোগীগুলো আসছে তার মধ্যে ডায়রিয়াজনিত রোগী, নিউমোনিয়া,
সর্দি কাশিজনিত রোগী, চর্মরোগের রোগী এবং টুকটাক কাটাছেঁড়া এবং সাপে কাটার রোগী আমরা বেশিরভাগই পাচ্ছি। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ত্রিশালে ৩০০ বিঘা জলাশয়ের জমি জবরদখল করেছেন তিনি, যা ছিল হামিদ রিয়েল এস্টেটের প্রজেক্টের জায়গা। স্থানীয়দের দাবি, পুলিশ হামলা মামলা আর ক্যাডার বাহিনীর ভয় দেখানো হতো। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশালের নর্তা বিল। যতদূর চোখ যায় তার সবটুকু জমির মালিক সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে জানা যাক কিভাবে এত জমির মালিক হলেন তিনি। ত্রিশাল রায়মণি এলাকার এই বৃদ্ধার নাম রমিজা খাতুন। বসতভিটা করতে মাটি ভরাট করেছিলেন নিজের জমিতে। অভিযোগ, হামিদ রিয়েল এস্টেট দখল করেছে তার জমি। মাটি ফালাই হাসছি, টিং আনছে, ফিলার আনছে, ঘর খারাপ পরে ঘর খারাপ দিছে না। আচ্ছা কলে এটা জায়গা বিহি কিনি একটা আমার জাল দলিল দিছে। ভুক্তভোগীদের অভিযোগ, যতটুকু জমি কেনা হয়েছে তার থেকে বেশি জমি দখল করেছেন সাবেক প্রতিমন্ত্রীর রিয়েল এস্টেট কোম্পানি। মোট পরিমাণ প্রায় ৩০০ বিঘা। পুলিশ, মামলা হামলা আর স্থানীয় দালালদের দিয়ে ভয় দেখিয়ে জোর করে দখল করেছেন গ্রামের সাধারণ কৃষকের এসব জমা জমি। সব কল জমি আমার, আর ফসলত করিয়া নিয়ে গেছে জোর করিয়া, কত জমি নাই। এটা হলো নজরুল হামিদ দীপু, দুলাল এবং আরসা, এদের মাধ্যমে এলাকার লোকের জমি জোর কইরা বান্ধে হেরিয়া জমি তারা বিক্রি করে নাই, তারা জমি নিয়ে নিছে। নজরুল হামিদ জোর করিয়া জমি নিছে গা, আমার তো শক্তি নাই, এত জোর করে এবার। আর আমার তো বাবা নাই, মরে গেছে, এই কারণে আর কি পারেনি। স্থানীয় ভূমি অফিস থেকে পাওয়া তথ্য বলছে, এখন পর্যন্ত ১৫৪ বিঘা জমির নামজারি করেছেন নসরুল হামিদ। এতটুকু জমির বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। আমিরাবাড়ি মৌজায় ৪১.৯৪ একর জমি আছে একটি নামজারিতে, এবং হামিদ রিয়েল এস্টেটের মালিকানাধীন মঠবাড়ি মৌজায় ১.২১ একর পরিমাণ জমি নামজারিকৃত আছে। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই এসব জমিতে থাকা ১০০টির মতো সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। স্যার দরকার পড়লো কি? এটা তো জমি যদি কিনা থাকে, সেটা তো আর আমার বলছে না যে এটা লেগে মুচ্ছে আলান। আমার অর্ডার, মনে করেন অর্ডার আমার বেতন দেবে, আমি অর্ডারে কাজ করি। জমিন কার এটা বোঝান, জমিন তো বেহেরিছি না যে হামিদ গ্রুপের জমিন। ত্রিশালের নর্তার বিলে শুকনো মৌসুমে ধান চাষ আর বর্ষায় দল বেঁধে মাছ ধরত গ্রামবাসী। হতো নৌকা বাইচও, এখন যা সোনালী অতীত। দালালের মাধ্যমে জায়গা সম্পদ জোর জোর করে লয়ে যাইতেছে। এলাকার মানুষের যে একটা মনে করেন মাছ মেরে খাইবো, এটার সুযোগ সুবিধাও নাই। আগে কিন্তু মাছ মেরে আমরা নিজেরও মেরে খাইছি, এখন জালি লয়ে নামার মতো কোনো বাও নাই। নর্তার বিল নামে পরিচিত এই জলাশয়টি দখলের পর এখন চলছে মাটি ভরাটের কাজ। ঠিক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সেখানে কিছুদিন আগেই মাটি ফেলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই জলাশয়টি সংরক্ষণে উদ্যোগ নেক সরকার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। আপাতত এই ছিল সংবাদ সারা দেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।